জ্যোতিষটা কিন্তু কোথাও না কোথাও একটা অনুভূতির সাবজেক্টও বটে। কারণ একটা মানুষ সে যখন সিদ্ধান্ত নিতে পারছে না যে সে সরকারি চাকরির দিকে এগোবে নাকি বেসরকারি, নাকি সে ব্যবসা করবে, কথা বলে যেটা স্যাটিসফ্যাকশনে আসা, এটা কোনো মতে এআই বা কোনো রকম অ্যাপ দিতে পারবে না। বাড়ির যে ঠাকুর ঘর সেখানে যে পরিমাণে অরাগুলো কাজ করবে আপনার, তার থেকে 100 গুণ 1000 গুণ বেশি কিন্তু মন্দিরে কাজটা করবে। অপার্থিব জগতে প্রবেশ আমাদের প্রত্যেকটা মানুষকে আজ নয় কাল করতেই হবে, আদারওয়াইজ মুক্তি নেই। বিবাহিত জীবন নিয়ে বর্তমান যুগে একটা ডিভোর্স কেন হচ্ছে? বৃষ রাশির ভালো হবে, বৃশ্চিক রাশির ভালো হবে, মকর রাশিটা শোষো। লগ্নাধিপতি যদি কোনো রকম ভাবে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবে চলে যায়, তার মানে বুঝতে হবে মারক, মাধ্যমিকের স্টার, উচ্চ মাধ্যমিক স্টার, গ্র্যাজুয়েশনে গিয়ে অনার্স কেটে গেছে। আপনাকে বা আমাকে বা প্রত্যেকটা মানুষকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কিসের জন্য সুইটেবল, আমি কিসের যোগ্য। একটা মানুষের হরোস্কোপ চার্টে যদি কোনো নেগেটিভ কানেকশন বা কম্বিনেশন থাকে, কিন্তু তার লগ্ন যদি খুব স্ট্রং থাকে, সে কিন্তু অতটা সমস্যার সম্মুখীন হবে না। চন্দ্রমানিক আমাদের মন মানসিকতা। একটা ছেলে একটা মেয়ে দুজনে যখন বিয়ে করতে চলেছে, যখন বিবাহ বন্ধন আবদ্ধ হতে চলেছে, তখন আমাদের দেখতে হবে মন মানসিকতা কেমন। কিছু কিন্তু মিসক্যারেজ করাবেই করাবে, এটা 99% ক্ষেত্রে দেখা গেছে। কলিযুগে বলছে একটা মানুষের মধ্যেই ডেভিল থাকে, আবার সেই মানুষটার মধ্যে ঈশ্বর থাকে। আমি একটু মাকে প্রণাম করলাম, একটু শিব ঠাকুরকে প্রণাম করলাম, একটু নন্দী মহারাজকে প্রণাম করলাম, চলে এলাম। এটাকে নেশা তৈরি করতে হবে। বেঁচে আছি, এটাই সব থেকে অদ্ভুত ব্যাপার। আমি বেঁচে আছি, তাহলে বেঁচে আছি কার জন্য? উনার জন্য, ঈশ্বরের জন্য। উনি বাঁচিয়ে রেখেছেন। কেন বাঁচিয়ে রেখেছেন? আমার কর্ম বাকি আছে, আমি আর কিছু বুঝতে পারছি না, আমি কি করবো বুঝতে পারছি না। তুমি আমাকে পথ দেখাও, ভগবান পথ দেখাবে গ্যারান্টি। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আমার সঙ্গে আছেন শান্তনু ব্যানার্জি মহাশয়। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, আপনি তো বহু বছর ধরে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছেন, কিন্তু আপনি কর্মসূত্রে একটা রীতিমতন আইটি জবে ছিলেন, IBM এ ছিলেন, আমি জানি। তো সেখান থেকে এই শিফটিংটা কেন? তার সব থেকে বড় কারণ হচ্ছে আমি যখন কলেজে পড়তাম সেই সময় থেকে আমার কিন্তু জ্যোতিষের প্রতি একটা টান ছিল। মানে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করব, জ্যোতিষটা আমি শিখব, তার পরবর্তীকালে আমি অ্যাস্ট্রোলজিটাকে নিজের প্রফেশন হিসেবে নেব। কিন্তু কোনো কারণে সেই সময় আমি জ্যোতিষটাকে নিজের প্রফেশন হিসেবে নিতে পারিনি। আমি গতানুগতিকভাবে মাস কমিউনিকেশন পড়েছি, তারপরে MBA পড়েছি, চাকরি বাকরি করেছি, IBM এ চাকরি করেছি। তারপরে আমার মনে হচ্ছে যে আমি কিছুতেই স্যাটিসফাইড হতে পারছি, মানে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আসছে না। স্যাটিসফ্যাকশন যাচ্ছি, কাজ করছি, সবই ঠিক আছে, কিন্তু এই যে মানসিক যে শান্তি প্রয়োজন একটা মানুষ চাকরি করার পরে, সেটা আমি কিছুতেই স্যাটিসফ্যাকশন লেভেল আসছে না। যাই হোক, বাড়িতে আমি প্রথমত এই কথাটা বলিনি যে মা আমি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করতে চাই। তো তারপরে পরবর্তীকালে মাকে এবং ভাইকে ব্যাপারটা আমি ভালো করে বুঝিয়ে বললাম যে মা দেখো, আমি চাকরি করে আমার ঠিক ভালো লাগছে না। মানে চাকরি করছি সব ঠিক আছে, কিন্তু স্যাটিসফ্যাকশন আমি হতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করতে চাই এবং আমি পরবর্তীকালে এটাকে নিজের প্রফেশন করতে চাই। যাই হোক, মা সাপোর্ট করলো আমাকে। তারপর থেকে আমি পড়াশোনা স্টার্ট করলাম এবং ধীরে ধীরে এখন আমি টোটাল প্র্যাকটিস করছি। এখন ফুল ফ্লেজে অ্যাস্ট্রোলজি করছেন। আচ্ছা, এবারে বলুন যে এই যে অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ, এটা কতটা ঠিকঠাক আপনার মনে হয়, নাকি এটা কুসংস্কারও মিশে আছে? না, জ্যোতিষ কুসংস্কার কোনো অ্যাঙ্গেল থেকে কোনো মতে সম্ভবই না। কারণ দেখুন, আমাদের যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম, মূলত আমরা হিন্দু ধর্ম হিসেবে জানি, কিন্তু অ্যাকচুয়াল তো এটা একটা সনাতন ধর্ম। সব থেকে পুরাতন ধর্ম যদি কিছু হয়ে থাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহলে সেটা হচ্ছে আমাদের সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের মধ্যে থেকে আমাদের যে 4টে বেদ আছে, বেদ কিন্তু সম্পূর্ণ বিজ্ঞান, সম্পূর্ণ সায়েন্টিফিক। 4টে বেদের মধ্যে থেকে আমরা জানি 4টে বেদ আছে, কিন্তু এই জিনিসটা আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে যে বেদের পঞ্চম চক্র কিন্তু জ্যোতিষশাস্ত্র। ওই জন্য বলা হয় জ্যোতিষশাস্ত্র হচ্ছে 5th আই অফ বেদাস। তো ডেফিনেটলি অ্যাস্ট্রোলজি কোনো অ্যাঙ্গেল থেকে কুসংস্কার তো প্রশ্নই আসে না, এবং অ্যাস্ট্রোলজি একটা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক একটা অকাল্ট সায়েন্স। ডেফিনেটলি জ্যোতিষের দুটো প্রকার ভেদ আছে, একটা হচ্ছে আপনার গণিত জ্যোতিষ, যেটা হচ্ছে মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে প্রেডিকশন পার্ট, ফলিত জ্যোতিষ। আচ্ছা, এবারে আপনি তো বৈদিক অ্যাস্ট্রোলজি করেন। বৈদিক অ্যাস্ট্রোলজি। এবারে বলুন, আজকের ডেটে আমরা দেখতে পাচ্ছি AI টেকনোলজি এত উন্নত হয়ে গেছে, আজকে নিজের এন্টায়ার ডিটেল যদি ChatGPT কে বলা হয় বা যে কোনো জায়গাতে যদি AI এর প্ল্যাটফর্মে বলা হয়, তারাও একটা স্ট্যান্ডার্ড প্রেডিকশন করে দিচ্ছে। বা এখন অ্যাপও অনেক আছে, মোবাইল অ্যাপ, তো সেগুলোতেই তো মানুষ ব্যবহার বেশি করবে, আর রাদার দ্যান একটা অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার। না, AI যতই বেরোক বা যতই অ্যাপ বেরোক না কেন, কোনো না কোনো দিক থেকে মানে প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো জ্যোতিষীর কাছে আসতেই হবে, তাদের সান্নিধ্যে আসতেই হবে। তার কারণ জ্যোতিষটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের পর প্রেডিকশন পার্ট, একটা প্রেডিকশন কিন্তু কোনো, এটা কিন্তু একটা রোবোটিক ওয়েতে কিন্তু চলা সম্ভব না। জ্যোতিষটা কিন্তু কোথাও না কোথাও একটা অনুভূতির সাবজেক্টও বটে। কারণ একটা মানুষ সে যখন সিদ্ধান্ত নিতে পারছে না যে সে সরকারি চাকরির দিকে এগোবে নাকি বেসরকারি, নাকি সে ব্যবসা করবে, তার সপ্তম ভাব কিন্তু বলে দেবে, তার দশম ভাব কিন্তু বলে দেবে। তো এই যে কথাবার্তা যে শেয়ার করা,
যে একটা কনক্রিট ডিসিশন নেওয়া, এটা কিন্তু কোনো রোবট বলতে পারবে না। রোবট কিন্তু তার মতন করে সিস্টেম দেওয়া আছে সফটওয়্যারে, অ্যাপের মধ্যে, সেটা জাস্ট একটা বলে দেবে। কিন্তু কথা বলে যেটা স্যাটিসফ্যাকশনে আসা, এটা কোনো মতে এআই বা কোনো রকম অ্যাপ দিতে পারবে না। মানে একটা বলছেন এভারেজ প্রেডিকশনে কিছু হয় না, মানে প্রত্যেক মানুষের পয়েন্ট অ্যানালিসিস প্রয়োজন। কারণ একটা আছে কুণ্ডলী বেরোচ্ছে, যেটাকে আমরা বলে থাকি D1 কুণ্ডলী বা D1 চার্ট, বাংলাতে বলা হয় লগ্ন কুণ্ডলী। এই লগ্ন কুণ্ডলী দেখলে কি সব কিছু কমপ্লিট? কোনো মতেই সম্ভব না। জ্যোতিষ শাস্ত্রটা একটা এমনই সাবজেক্ট, D1 কুণ্ডলীর সঙ্গে সঙ্গে আমাদেরকে মুন কুণ্ডলী দেখতে হয়, চন্দ্র কুণ্ডলী। কারণ D1 মানে হচ্ছে লগ্ন থেকে আমরা কাউন্ট করছি, আর চন্দ্র কুণ্ডলী মানে হচ্ছে চন্দ্রকে আমরা লগ্ন ধরে কাউন্ট করছি। এরপরে আপনি চলে আসুন জ্যোতিষের ডেপথে, যেরকম হোরা কুণ্ডলী, দ্রেক্কান কুণ্ডলী, এই করে করে D4, D5, D7, D9 অনেক কুণ্ডলী আছে, অনেক লেভেল আছে, চার্ট আছে। তো সেগুলো একটা এআই বা একটা কোনো অ্যাপ ওইভাবে হয় না, এইভাবে হয় না। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আপনারা তো অ্যাস্ট্রোলজি করে একটা মানুষ যখন জন্মগ্রহণ করছে বা একটি সন্তান, একটি বাচ্চা যখন জন্মাচ্ছে, তখনই তো তার পুরো ভাগ্যটা বলে দেওয়া সম্ভব। তাহলে সেই মানুষটা কোনো একটা পাথর পড়বেই কেন, কোনো একটা যজ্ঞ করাবেই কেন? কারণ কিছুই তো বদলাবে না, সবটাই তো প্রেডিক্টেবল। আচ্ছা দেখুন, আমরা যখন জন্মগ্রহণ করছি, কোনো মানুষ যখন শিশুরূপে সে যখন জন্মগ্রহণ করছে, সে কিন্তু একটা ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করছে। তার পূর্ব জন্মের কৃতকর্মের ফল হচ্ছে আমাদের বর্তমান যুগের হরোস্কোপ চার্ট, মানে তার বর্তমান হরোস্কোপ চার্ট। এবারে ঘটনা হচ্ছে, সে তার পূর্ব জন্মে কিছু প্লাস কিছু মাইনাস, মানে কিছু পজিটিভ কাজ করেছে, কিছু নেগেটিভ কাজকর্ম করেছে। তার প্লাস মাইনাস হিসেব করে সে বর্তমান এই জন্মে সে জন্মগ্রহণ করেছে। এবারে ঘটনা হচ্ছে, মানুষের ভাগ্য তো ডেফিনেটলি ভগবান দিয়ে পাঠিয়েছে, কিন্তু কর্মটা তো আমাদের হাতে। আপনাকে তো কর্মটা করতে হবে। হ্যাঁ, কর্ম করে কিন্তু আপনি আপনার ভাগ্য কিছুটা হলেও কিঞ্চিত চেঞ্জ করতে পারেন। আচ্ছা, আমি বলছি না যে সবটাই আগের থেকে লেখা আছে বা সবটাই সবকিছু করা আছে। ভগবান তাহলে আমাদেরকে এই পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে কেন, বা হাত পা সব থেকে শ্রেষ্ঠ জীব মনুষ্য জীব কেন আমাদেরকে ভগবান বানিয়েছে? ডেফিনেটলি আমরা আমাদের কর্মটাকে সব থেকে বেশি প্রাধান্য দেব। জ্যোতিষ শাস্ত্র কোনো দিনও, আমি রিপিট, কোনো দিনও কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারে না। যারা মানুষের লাখ লাখ টাকা স্টোন পড়ছে ভাগ্য পরিবর্তনের জন্য, অবস্ট্যাকেল ঠিক করার জন্য, একটা মানুষের লাইফে প্রবলেম আসতেই পারে। প্রবলেম তো ডেফিনেটলি প্রতিটা মানুষের লাইফে কম বেশি আছে। তাহলে সেই প্রবলেমটাকে একটা মানুষ রেকটিফাই করবে কি করে? একটা মানুষের শরীর খারাপ হলে সে ডাক্তারের কাছে গেল, ট্যাবলেট খেলো, ঠিক হয়ে গেল, ঠিক আছে। ঠিক তেমনই ভাগ্যের যখন প্রবলেম হয়, একটা মানুষের হরোস্কোপ চার্টে এত তো মানুষ সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, পাচ্ছে কজন? দিচ্ছে হয়তো এক্সাম্পল 10,000 লোক পরীক্ষা দিল, লেখা পরীক্ষায় পাশ করলো মাত্র 500 জন, নেবে 50 জন। তার মানে কি এইটা আমি মেনে নেবো, নাকি আপনি মেনে নেবেন যে 500 জন বাদ দিয়ে 9,500 জন বেকার, তাদের মাথায় বোধ বুদ্ধি নেই, তারা অশিক্ষিত? দেখবে যান তারাও MA পাস, MSc পাস, MBA পাস। কথা হচ্ছে এইখানে, একটা মানুষের হরোস্কোপ চার্ট দেখলে আমরা বলে দিতে পারি প্রবলেমটা ঠিক কোথায়। 4th হাউসে প্রবলেম, না 5th হাউসে প্রবলেম, নাকি 9th হাউসে প্রবলেম। 4th হাউস মানে হচ্ছে প্রাইমারি এডুকেশন আপ টু মাধ্যমিক, পঞ্চম ভাব মানে 5th হাউস মানে হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক পর্যন্ত। কিন্তু যখন আমি 5th হাউস মানে হচ্ছে আপ টু গ্র্যাজুয়েশন। এবং যখনই কোনো মানুষ উচ্চ শিক্ষা মানে হায়ার স্টাডিজ যখন যায়, তখন আমাদের এখানে 9th হাউস দেখতে হয়। নবম ভাবের অধিপতিকে, নবম ভাবে কে বসে আছে, ইত্যাদি ইত্যাদি, কে দৃষ্টি দিচ্ছে, কার নক্ষত্রে বসে আছে, ইত্যাদি। আচ্ছা, এই হচ্ছে গিয়ে ব্যাপার। এবারে বলুন যে একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা প্রেডিকশন করলেন যে আমার সামনের 1 মাস খারাপ, এটা বললেন, কিন্তু দেখা যাচ্ছে আমার একটা খুব খুব ভাইটাল পরীক্ষাই 1 মাসের মধ্যেই পড়েছে, আমার পক্ষে তো সেটা স্কিপ করা সম্ভব না। কোনো মতেই সম্ভব না। তাহলে কি মানে আমি পারবো না, জেনেও বসতে হবে? অবশ্যই আমাকে তো আমার কর্মটা করতে হবে। শ্রীকৃষ্ণ তো বলেই সে মানে প্রত্যেকটা মানুষকে কর্মটা করতে হবে। কর্ম যদি কোনো মানুষ না করে, সে যদি তার নিজের কর্মটা স্কিপ করে, তাহলে কি লাভ? কর্ম থেকে তো মানুষ অনেক কিছু শিক্ষা পায়। আমি এই পরীক্ষায় পাশ করতে পারলাম না, তার মানে আমি বুঝতে পারলাম, তার মানে আমি ওখানে ওটা গন্ডগোল করেছি, আমি এটা ঠিক করিনি। ওখানে আমি ঠিক করেছিলাম, ওখানে আমার ক্রস দেওয়া উচিত ছিল, বা ওখানে আমার ইয়েস করা উচিত ছিল, ওখানে আমি নো করে দিয়ে চলে এসেছি। পরে আমি বাড়িতে এসে রিয়ালাইজ করলাম, বা বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম, না তুই তো ওখানে ভুল করেছিস, তো এটা আমি একটা শিক্ষা পেলাম। তাহলে নেক্সট টাইম আমি তাহলে এই ভুলটা সেকেন্ড টাইম করবো না। কর্মটা আমাদের প্রত্যেকটা মানুষকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে, তবেই না সাকসেসটা আসবে। ঠিক কথা। আচ্ছা, এই যে আপনি বললেন যে লাকটাকে অ্যালাইন করার জন্য বেসিক্যালি স্টোন ইউজ করা হয়, বা যে যে জটিলতাগুলো আছে এগুলো ঠিক করা হয়, এটার সঙ্গে কতটা ধার্মিক হলেও সেটা ঠিক করা সম্ভব? মানে কেউ যদি ঠাকুরের পুজো আর্চা বাড়িয়ে দেয়, সেইটা করেও কি টিউনিং করা সম্ভব? অবশ্যই করা যায়, না করার তো কিছু নেই। আলটিমেট আমরা দেখুন, আমাদের মধ্যে তো একটা আত্মা আছে,
প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা ঈশ্বরের কাছে যাই কখন, হয়তো বেশিরভাগ মানুষ যায় যখন তারা সমস্যায় পড়েছে। ঈশ্বরের কাছে আমাদের প্রত্যেকের প্রত্যেক দিন খুব কম করে হলেও 15টা মিনিট কাটানো উচিত। যারা নিজের লাইফে প্রচন্ড ব্যস্ত তাদেরও কম করে 15টা মিনিট বের করা কিন্তু খুব একটা কঠিন কাজ আমার তো মনে হয় না। কিন্তু ঈশ্বরটা আছে কোথায়? মন্দিরে, না বাড়ির ওই ছোট মূর্তিটার মধ্যে, নাকি সাধারণ? ঈশ্বর সব জায়গাতেই আছে, আপনার ভেতরে ঈশ্বর আছে। তাহলে 15 মিনিট কিভাবে কার সঙ্গে কাটাবে সময়? হ্যাঁ, এইবারে টুইস্ট এখানে। আপনি আপনার বাড়িতে পুজো করুন, আপনি একই রকম ফিলিংস হবে আপনার। আপনি মন্দিরে যান, আপনার কিন্তু একটা অন্যরকম ফিলিংস হবে। তার কারণ আপনি বাড়িতে বসে শুধু আপনি ঈশ্বরকে বলছেন বা আপনি ঈশ্বরের সাথে কথা বলছেন, মনে মনে কথা বলছেন, ঠিক আছে। ওইখানে মানে আপনার বাড়ির মন্দিরে বা বাড়ির যে ঠাকুর ঘর, সেখানে যে পরিমাণে অরাগুলো কাজ করবে আপনার, তার থেকে 100 গুণ 1000 গুণ বেশি কিন্তু মন্দিরে কাজটা করবে। তার কারণ ওখানে কিন্তু শয়ে শয়ে মানুষ যাচ্ছে, গিয়ে কিন্তু তারা ঈশ্বরের সাথে নিজেকে একটা কানেকশন তৈরি করার চেষ্টা করছে। সেখানে আপনিও কিন্তু অত্যাধিক বেশি মাত্রায় অরা পাবেন, যেটা আপনার জন্য অনেকটা মঙ্গলজনক। আচ্ছা, এটা কিন্তু বুঝতে হবে। আমরা যখন কোনো মানুষের ঘরে ঢুকি, আমরা কিন্তু দরজায় নক করে ঢুকি বা কলিং বেলটা বাজিয়ে ঢুকি। আমরা যখন ঈশ্বরের মন্দিরে ঢুকি, আমরা কিন্তু ঘন্টাটা বাজাই। তার মানেটা কি? আমি আমার এই মেটেরিয়ালিস্টিক এই যে পৃথিবী, এটা আমি কমপ্লিট করে মানে আমি আর একটা অন্য ডাইমেনশন, একটা হায়ার ডাইমেনশনে আমি প্রবেশ করছি। ঘন্টা বাজালাম, ঘন্টা বাজিয়ে প্রবেশ করলাম। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আমরা তো বর্তমানে পার্থিব জগতে বসবাস করছি। অপার্থিব জগতে প্রবেশ আমাদের প্রত্যেকটা মানুষকে আজ নয় কাল করতেই হবে, আদারওয়াইজ মুক্তি নেই। তো অ্যাস্ট্রোলজি ডেফিনেটলি একটা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক সাবজেক্ট, তার সাথে সাথে এটা একটা অকাল্ট সায়েন্স। ডেফিনেটলি এটা মানতেই হবে, কারণ জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে সঙ্গে কিন্তু একটা তন্ত্রেরও যোগ আছে বা পুজো পাঠের যোগ আছে। আচ্ছা, আপনি কি এর সঙ্গে পামিস্ট্রিও করেন? না, শুধু অ্যাস্ট্রোলজি। আবার অনেক মানুষ তো যারা শুধু পামিস্ট্রি নিয়ে গবেষণা করছে বা পড়ছে, হস্তরেখা, শুধু হস্তরেখার উপরে ডিপেন্ড করে, তাহলে কোনটা ঠিক বলবে মানুষের, কোনটা বেশি অথেন্টিক? দুটোই ঠিক। আমি যেরকম জ্যোতিষশাস্ত্রে নিয়ে পড়াশোনা করেছি, অ্যাস্ট্রোলজি নিয়ে না, কিন্তু এখানে একটা কথা বলুন, সেটা হচ্ছে আজকে আপনি যে চার্টটা পাচ্ছেন, সেটা তো যে মানুষটা যতদিন আগে জন্মেছে তত বছর পুরনো চার্ট একটা। কিন্তু আপনি যেটা বললেন যে প্রত্যেক দিনের কর্মফলটাও আমাদের যোগ হয়, তো সেইটা তো বোধহয় হাতে রিফ্লেক্ট বেশি করে নাকি? হাতে যেরকম রিফ্লেক্ট করবে, সেরকম আমাদের হরোস্কোপ চার্টেও সেটা দেখা যাবে। কিরকম ভাবে দেখা যাবে? গোচর, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা। মানে এটা কি? একটা মানুষের ধরুন শনির দশা চলছে, এবারে শনির দশা চলছে, তার মানে শনির অন্তর্দশা চলছে। অন্তর্দশা তো চেঞ্জ হচ্ছে, হাতের রেখা চেঞ্জ হচ্ছে, অন্তর্দশাও কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখবেন এক সেম। আবার দেখবেন গোচর, গোচর মানে ট্রানজিট অফ প্ল্যানেটস। বর্তমান সময়ে গ্রহ নক্ষত্রের কি অবস্থান সেটা কিন্তু গোচরে বলে দেওয়া যায়, যে অমুক রাশিতে বর্তমানে রবি বসে আছে, ঠিক আছে, অমুক রাশিতে বর্তমানে শুক্র বসে আছে, বর্তমানে যেরকম মীন রাশিতে শনি বসে আছে, ঠিক আছে। তাহলে শনি 2.5 বছর বাদে কিন্তু মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে। আপনি দেখবেন সেই মানুষটার হাতেরও শনির যে রেখা আছে, ওখানেও কোথাও একটা চেঞ্জেস এসছে। যখন আপনি মেলাবেন গোচর, লগ্নকুণ্ডলী, দশা, অন্তর্দশা এবং তার সঙ্গে তার হাতটা, দেখবেন আপনি পেয়ে যাচ্ছেন, একদম মিলে যাচ্ছে, মিলতে বাধ্য। কারণ জ্যোতিষশাস্ত্র, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব এগুলো কিন্তু আলটিমেট ব্যাপারটা কিন্তু এক, রাস্তাটা আলাদা। আপনি যাচ্ছেন হাওড়া স্টেশন, কিন্তু আপনি যাচ্ছেন রুটটা অন্য ফলো করলো। এই হচ্ছে কি ব্যাপার। বাহ, অনেক কিছু জানতে পারছি আপনার কাছ থেকে। আপাতত 2026 ঢুকতে চললো, তো কোন কোন রাশির জন্য এটা খুব ভালো বছর হবে? দেখুন, 2026 সাল আসতে চলেছে, এটা ডিসেম্বর মাস আছে, মানে এখন চলছে, একদম দোরগোড়ায় চলে এসেছি। বৃশ্চিক রাশির জন্য ভালো ফল, প্রথম কথা বললাম। দ্বিতীয় হচ্ছে বৃষ রাশি, বৃষ রাশির জন্য যথেষ্ট ভালো ফল আসতে চলেছে। তৃতীয় হচ্ছে আপনার মকর রাশি, মকর রাশির জন্য যথেষ্ট ভালো হবে। তবে মকর রাশিটা মোটামুটি খুব যে আহামরি হবে তা নয়। বৃষ রাশির ভালো হবে, বৃশ্চিক রাশির ভালো হবে, মকর রাশিটা শোষো মোটামুটি 60-40 এরকম টাইপের। তাছাড়া কর্কট রাশির ভালো হবে, অবশ্যই ভালো হবে। তুলা রাশির যথেষ্ট ভালো হতে চলেছে। তুলা রাশির মানুষজন যারা যারা এই মুহূর্তে কোনো রকম যানবাহন নিয়ে সমস্যার মধ্যে আছে, গাড়ি কিনবে কি কিনবে না, তারা কিন্তু কিনতে পারবে তুলা রাশির মানুষদের, এই ব্যাপারটা কিন্তু হবে। এবং তুলা রাশির মানুষদের তুলা রাশির মানুষদের আরেকটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে প্রেম সম্পর্কিত ব্যাপারে ব্রেকআপ। এই ব্যাপারটা হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, কারণ ষষ্ঠভাবে কিন্তু শনি বর্তমানে। সেটা মানে প্রেমের ক্ষেত্রে প্রেমের জায়গাটাতে গন্ডগোল হবে।
তবে দেখতে হবে তার মানে তার ব্যক্তিগত হরোস্কোপ চার্ট কি বলছে সেটা আমাদেরকে দেখতে হবে, তার লগ্ন কি, তার রাশি কি, তার নক্ষত্র কি, তার গণ কি, ইত্যাদি ইত্যাদি সব কিছু দেখতে হবে। পঞ্চম ভাব কোথায় বসে আছে, সপ্তম ভাব কি বলছে, সবটা দেখতে হবে। আচ্ছা, আপনার কাছে তো বহু মানুষ বহু রকমের সমস্যা নিয়ে এসছে এত বছর ধরে, তো এইরকম কোনো জটিল সমস্যা যেটাকে নিয়ে রীতিমতন আপনিও একটু টলে গেছেন যে সত্যি প্রবলেমটা সাংঘাতিক, মানে আপনাকে ভাবিয়েছে এরকম কোনো ঘটনা? হ্যাঁ এসেছে তো অবশ্যই, কিন্তু তার মধ্যে স্পেসিফিক্যালি বলতে গেলে নাম না করেই বলুন। নাম না করেই অবশ্যই বলবো। সেটা হচ্ছে আমার কাছে মূলত মাস 6 আগে একটা লোক এসেছিল, মানে একটা লোক মানে একজন ভদ্রলোক এসেছিলেন আর কি। তিনি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে চাকরি করে, কিন্তু সে চাকরি করতে চায় না। মানে সে চাকরি করছে সে তার নিজের ফ্যামিলির প্রেশারাইজে এসে, সে বেসরকারি ইচ্ছার বিরুদ্ধে সে কিন্তু বেসরকারি চাকরি করছে। এমন নয় যে সে খারাপ স্যালারি পায়, সে মোটামুটি ভালোই স্যালারি পায়, কিন্তু তার বাড়ির প্রেশারে এসে তার কিন্তু সবসময় ইচ্ছে ছিল বড় হয়ে ব্যবসা নিয়ে সে থাকবে। তার কারণে সে কমার্স নিয়ে পড়ে, মানে তার কথা শুনে যতটুকু আমি বুঝতে পেরেছি যে আমি যেটা নিয়ে পড়াশোনা করলাম আমি সেইটা নিয়ে কাজকর্ম করতে চাই। সে কমার্স নিয়ে পড়াশোনা করেছিল, অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে, বিকম পাস। তারপরে সে ঠিক করেছিল যে সে বিজনেস করবে, কিন্তু সে কোনো মতেই ব্যবসাটা করে উঠতে পারলো না। কিন্তু তার ভেতরের সোল থেকে বারেবার কন্টিনিউয়াসলি বলে গেছে যে আমি ব্যবসা করব। তার বাড়ির প্রেশারে এসে সে কিন্তু ব্যবসা আলটিমেট সে করতে পারলো না। ইনফ্যাক্ট তার বিয়ে হয়ে গেছে, তার ওয়াইফও তাকে কিন্তু কোনো মতেই আর ব্যবসার দিকে ফিরতে যেতে দিচ্ছে না, তাকে চাকরিটাই আলটিমেট করতে হচ্ছে। তার বাড়ি খড়গপুরে, আমার বাড়ি খড়গপুরে, তার বাড়িও খড়গপুরে। এবারে প্রবলেমটা হচ্ছে সে আমাকে বলছে দাদা আমি কি করব, কি করি না, মানে সে কি সলিউশন চাইছে যে আমি চাকরিতে যেতে চলে যাই, আমার বাড়ির লোককে কনভিন্স করান। আচ্ছা, এমন কিছু কি আছে যে আমার বাড়ির লোক কনভিন্স হবে? বললাম সেটা আমি কি করে করব? আমি আপনাকে ঠিক করতে পারি, আমি আপনাকে বলতে পারি যে আপনার বিজনেসটা ভালো নাকি চাকরিটা ভালো, কিন্তু ঘটনা হচ্ছে সে চাইছে যে তার বাড়ির লোককে আমি যাতে কনভিন্স করি, এটা তো আমার পক্ষে সম্ভব নয়। তো এইটা একটা অদ্ভুত টাইপের একটা প্রবলেম। তাছাড়া বিবাহিত জীবন নিয়ে বর্তমান যুগে এত ডিভোর্স কেন হচ্ছে? তার কারণ হচ্ছে বর্তমান দেখুন, জ্যোতিষটা তো স্থানকাল পাত্র মেনেই তো আমাদেরকে সবকিছু প্রেডিকশন করতে হয়। এবারে ঘটনা হচ্ছে বর্তমান যুগে মানে ছেলে বলুন বা মেয়ে বলুন, নারী বলুন পুরুষ বলুন, কেউ কিন্তু আর আগের মতন দিনের মতন নেই। সবাই চাইছে নিজের পায়ে দাঁড়াবো, কেউ আর কিন্তু স্যাক্রিফাইসটা যে আমি পুরোটা করব এটা কেউ করতে চাইছে না, বা কম্প্রোমাইজটা আমি পুরোটা করবো সেটা কেউ করতে চাইছে না। কেউই কিছু করে উঠবে না আলটিমেট, এবং কেউ কিছু মেনে নিচ্ছে না। এটা একটা সব থেকে বড় সমস্যা। দ্বিতীয় কথা হচ্ছে বর্তমান যুগে দেখা যাচ্ছে সপ্তম ভাব অষ্টম ভাবের একটা সাংঘাতিক কানেকশন, সপ্তম ভাব দ্বাদশ ভাবের একটা সাংঘাতিক কানেকশন। একটা মানে এগুলো কি হয়? আমার অডিয়েন্স কিন্তু সপ্তম ভাব দ্বাদশ ভাব বুঝছে না। আমি সেটা আমি বলছি, সেটা হচ্ছে ধরুন একটা মানুষের সপ্তম ভাবে ধরুন বসে আছে মঙ্গল, মানে সপ্তম ঘরে, সপ্তম ঘরে, সপ্তম 7th হাউসে। এবং এই ঘরটা হিসেব হয় কোথায়? যেখানে লগ্ন আছে সেখান থেকে, লগ্ন থেকে কাউন্ট করলাম অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, হ্যাঁ, ধরুন একটা মানুষের যদি মেষ লগ্ন হয়ে গিয়ে থাকে, সাপোজ এক্সাম্পল মেষ লগ্ন হয়ে গিয়ে থাকে, মেষ লগ্ন সাপেক্ষে তার সপ্তম ভাব হচ্ছে তুলা। মেষ থেকে গুনে গুনে 6th হাউস তুলা, 7th হাউস তুলা। এবারে ঘটনা হচ্ছে সপ্তম ভাব যে তুলা রাশি, তুলা হচ্ছে তুলা ঘরটা, তার অধিপতি হচ্ছে শুক্র। আচ্ছা, এবারে সাপোজ সেই জাতক বা জাতিকার যদি দেখা যায় যে সপ্তম ভাবের অধিপতি মানে তুলা রাশির যে অধিপতি শুক্র, সে যদি মীন রাশিতে গিয়ে বসে থাকে, মীন রাশি আপনি কাউন্ট করুন, মেষ থেকে মীন 12 হয়ে যাচ্ছে। সপ্তম ভাব তুলা, দ্বাদশ ভাব মীন, সপ্তম ভাবের অধিপতি শুক্র, সে যখন দ্বাদশ ভাবে গিয়ে বসছে, টোটাল ডিভোর্সের যোগ কিন্তু হয়ে গেল। কেন? সপ্তম ভাব মানে বিবাহিত জীবন, মানে একটা মানে স্বামীর ক্ষেত্রে স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে স্বামী। আর দ্বাদশ ভাব মানে কিন্তু বিচ্ছেদের জায়গা। তাহলে সপ্তম ভাবের অধিপতি সে যখন দ্বাদশ ভাবে গিয়ে বসলো, ডেফিনেটলি একটা ডিভোর্সের যোগ তৈরি হয়ে গেল। এবারে বাকিটা দেখতে হবে কার নক্ষত্র পেয়েছে। কিন্তু আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আজকের ডেটেও বা আজ থেকে আগেও কিন্তু মানুষের বিয়ের আগে একবার কুষ্টিটা মিলিয়ে নিত, তখনই তো সেটা দেখতে পাবে কে কোন ঘরে বসে আছে। জটক বিচার করলে কি সবকিছু হয়ে গেল? একটা মানুষ দেখে নিল যে আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, ছেলেও দিল মেয়েও দিল, দুপক্ষ দিয়ে দিল, কোনো অসুবিধা নেই, অ্যাপে পুট করে দিল বা কোনো পঞ্জিকা খুলে দেখে নিল যে 36 গুণের মধ্যে 19 চলে এসছে, মানে পাস। 18 পেলে পাস, 19 পেয়ে গেছে, 20 পেয়ে গেছে, কোনো প্রবলেম নেই, পাস করে গেছে। এটা আলটিমেট একটা মিথ, একটা ভ্রান্ত ধারণা। মানুষের এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে ডেফিনেটলি উঠে আসা উচিত। তার কারণ এটা হলো শুধুমাত্র একটা স্টেপ নাম্বার 1। একটা মানুষের হরোস্কোপ চার্ট আরেকটা মানুষের হরোস্কোপ চার্ট যখন জটক বিচার আমরা করি, তখন আমাদেরকে দেখতে হয় লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব, একাদশ ভাব।
লগ্ন ভাব থেকে আমরা দেখি দৈহিক ব্যাপারটা, এবং তার মানে লগ্নকে আমরা মূলত হরোস্কোপ চার্টের ভিত বলে থাকি। একটা মানুষের হরোস্কোপ চার্টে যদি কোনো নেগেটিভ কানেকশন বা কম্বিনেশন থাকে, কিন্তু তার লগ্ন যদি খুব স্ট্রং থাকে, সে কিন্তু অতটা সমস্যার সম্মুখীন হবে না, কারণ তার ভিত স্ট্রং আছে। ঠিক আছে, এবারে ভিত যখন স্ট্রং, তার সেকেন্ড হাউস মানে হচ্ছে কথা বলা, তার ব্যাংক ব্যালেন্স, আপনার পঞ্চম ভাব মানে হচ্ছে প্রেম, সপ্তম ভাব মানে হচ্ছে বিবাহিত জীবন বা বিয়ে, এবং একাদশ ভাব মানে হচ্ছে সফলতা। যখনই এতগুলো ভাব যখন সুন্দরভাবে কানেকশন থাকবে, বুঝতে হবে দুটো হরোস্কোপ চার্ট ভালো রকমভাবে ম্যাচ খেলো, নাম্বার 1। নাম্বার 2, চন্দ্রকে আমরা লগ্ন হিসেবে ধরবো। চন্দ্রকে আমরা যখন লগ্ন হিসেবে ধরলাম, চন্দ্র মানে কি আমাদের মন মানসিকতা। একটা ছেলে একটা মেয়ে দুজনে যখন বিয়ে করতে চলেছে, যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে, তখন আমাদের দেখতে হবে মন মানসিকতা কেমন, সেই ছেলেটার মেন্টালিটি কেমন, মেয়েটার মেন্টালিটি কেমন। একজন যদি নর্থ পোল হয়, একজন যদি সাউথ পোল হয়, তাহলে কি চলবে? নিশ্চয়ই সেরকমভাবে চলবে না। মেন্টালিটি ম্যাচ করতে হবে। সেই জন্য জ্যোতিষশাস্ত্র আমাদেরকে বলছে চন্দ্র হচ্ছে মন মানসিকতা, ওই জন্য চন্দ্রকেও কিন্তু আমরা লগ্ন হিসেবে কাউন্ট করি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদেরকে দেখতে হয় D9 কুণ্ডলী, মানে নবাংশ। নবাংশ কুণ্ডলী দেখলে আমরা বুঝতে পারি যে তার জীবন সাথী কেমন হবে, তার বিবাহিত জীবন পার্টিকুলারলি কেমন যাবে, পার্টিকুলার বিবাহিত জীবন ভালো না মন্দ, নাকি খুব ভালো, নাকি খুব খারাপ, নাকি মোটামুটি, এগুলো কিন্তু এত কিছু দেখতে হয়। তাছাড়া তো রাশি নক্ষত্র গণ এগুলো তো দেখতেই হবে। এগুলো না দেখলে তো কোনো মতে বলে দেওয়া সম্ভব না। বর্তমান যুগে অনেকে ভাবে ঠিক আছে বিয়েটা করে নি না, দেখা যাক না কি হয়, কিছু হবে না, কোনো সমস্যা কিছু হবে না। অনেকেই আছে যাদের এটার উপর বিশ্বাসই নেই, ও কিছু হবে না, বাদ দে, কোনো প্রবলেম নেই, বিয়ে করে নেবো, কোনো সমস্যা নেই। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে বিয়ে তো করে নিয়েছে, 2 বছর 3 বছর 5 বছরের মধ্যে সমস্যা, অশান্তি, মারপিট, মানে এই চিল্লামিল্লি করছে, সেও চিল্লামিল্লি করছে, মানে কেউ কারোর কথা শুনিয়ে সহ্য করতে পারছে না, উল্টো পাল্টা কথা বলে দিচ্ছে, মানে এই করে একটা তিক্ততা তৈরি হচ্ছে সম্পর্কের মাঝে, তখনই চলে আসছে অন্য প্রবলেম। ওই জন্য জটক বিচার করতে গেলে আমি বলি আমাকে 1 সপ্তাহ সময় দেবেন। 1 সপ্তাহ সময় দিলে ভালো করে দুটো হরোস্কোপ চার্ট ভালো করে অষ্টকূট ম্যাচিং করে এভরিথিং ডিটেলসে বলে দেওয়া সম্ভব যে হ্যাঁ ইনাকে বিয়ে করবেন নাকি ইনাকে বিয়ে করবেন না। এবং এই যে সন্তান লাভ, সেটাও তো এই বিচারের সময় আপনারা দেখতে পাবেন। পঞ্চম ভাব দেখতে হবে, 5th হাউস বলে দেওয়া যায়। পঞ্চম ভাব হচ্ছে সন্তানের জায়গা। পঞ্চম ভাবে যদি কোনো রকমভাবে কোনো নেগেটিভ প্ল্যানেট, ধরুন কেতু, দেখবেন 99% ক্ষেত্রে যেই সমস্ত মহিলার পঞ্চম ভাবে কেতু বসে আছে মিসক্যারেজ হয়ে গেছে। আচ্ছা, প্রথম সন্তানের সমস্যা চলে এসছে, বা এমন হয়েছে ডাক্তার হয়তো এসে বলেছে যে পঞ্চম ভাবে ডাক্তার এসে হয়তো বলেছে যে সমস্যা হয়ে যাবে, আইদার বেবি বাঁচবে আইদার মা বাঁচবে, কাকে বাঁচাবো, ফ্যামিলিকে প্রশ্নটা ডাক্তারবাবু করছেন। তো পঞ্চম ভাব কিন্তু খুব ভাইটাল। পঞ্চম ভাব মানে হচ্ছে সন্তানের জায়গা। সেখানে যদি শুক্রের অবস্থান থাকে, সেখানে যদি আপনার বৃহস্পতির মতন গুরু প্ল্যানেট যদি অবস্থান, কোনো প্রবলেম নেই, খুব ভালো। হ্যাঁ, এবারে ভাব দেখতে হবে, নক্ষত্র দেখতে হবে, আমি জেনারেল বলছি, সাধারণ বৈশিষ্ট্য বলছি। কেতু কিন্তু মিসক্যারেজ করাবে, এটা 99% ক্ষেত্রে দেখা গেছে। যদি কেতুর সঙ্গে মঙ্গলের অবস্থান থাকে, ড্যাম শিওর 100% গ্যারান্টি হবে। আচ্ছা, আমাকে বলুন, সেটা হচ্ছে প্রত্যেক মানুষের মা বাবা যারা আছেন তাদের মানে তারা কতদিন থাকবেন বা তারা কতদিন বাঁচবেন, সেটাও কি সন্তানের হরোস্কোপ থেকে বলা সম্ভব? অষ্টম ভাব দেখতে হবে, বলা অষ্টম, হ্যাঁ, কেন বলা যাবে না। 4th হাউস দেখতে হবে মানে মায়ের জন্য। বাবার ক্ষেত্রে দেখতে হবে 9th হাউস, কারণ মাতৃস্থান মানে 4th হাউস। লগ্ন থেকে 4th হাউস হচ্ছে মাতৃস্থান, আর লগ্ন থেকে 9th হাউস নবম ভাব মানে হচ্ছে পিতার স্থান। তো সেই জায়গাগুলো দেখতে হবে, সেই জায়গাগুলো এফেক্টেড হয়েছে কি হয়নি। দেখুন, প্রত্যেকটা ভাব কিছু না কিছু আমাদেরকে বলে। যেরকম আপনি যে প্রশ্নটা করলেন কতদিন বাঁচবে, তার মানে একটা টাইমে গিয়ে তো আমরা মৃত্যুর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ডেফিনেটলি। তো অষ্টম ভাবটা কিন্তু আমাদেরকে বলে দেয় হাউস অফ ডেথ। অষ্টম ভাবকে আমরা হাউস অফ ডেথ হিসেবে জানি। এবারে মৃত্যু কোন প্ল্যানেট দেয়? মৃত্যু দেয় হচ্ছে শনি। শনি হচ্ছে মৃত্যুকারক গ্রহ। তো দেখতে হবে কোনো জাতক বা জাতিকার হরোস্কোপ চার্টে 4th হাউসের অধিপতিকে, 9th হাউসের অধিপতিকে, সেই অধিপতি মানে সেই প্ল্যানেট কার নক্ষত্রে বসে আছে, কোন ভাবের সাথে কানেক্টেড, কোনো না কোনো ক্ষেত্রে অষ্টম ভাবের সাথে কানেক্টেড আছে কি নেই, সেই টাইমে দশা কি যাচ্ছে, অন্তর্দশা কি যাচ্ছে, গোচর কি যাচ্ছে, এভরিথিং দেখে কিন্তু বলা পসিবল যে এই টাইমে কিন্তু আপনার মা বাবার সমস্যা আছে। আপনি কিন্তু টেক কেয়ার করবেন, আপনি কিন্তু হেলাফেলা করবেন না,
আপনি আপনার মায়ের দিকে যত্ন নিন, বাবা এবং বাবার দিকে যত্ন নিন, কারণ সমস্যা কিন্তু আসতে চলেছে। আমরা তো ডিরেক্টলি বলতে পারি না যে তারা দুঃখ পাবে, তারা খারাপ পাবে, তারা প্যানিক হয়ে যাবে, ওই জন্য আমরা এইরকম ভাবে বলে দিই যে। কিন্তু এই যে তাহলে আবার এই যে একটা মিথ বা একটা কথা প্রচলন আছে জন্ম মৃত্যু বিয়ে, এটা কেউ বলতে পারে তিন বিধাতা নিয়ে, তাহলে এটা মিথ্যে? এটা তো একটা কথার কথা, কিন্তু সেই কথাটাও বলছেন ভুল। তাহলে না, আমি ভুলের কথা বলছি না, ব্যাপারটা কি, জন্ম আজকে একটা মানুষের মৃত্যুর পরে সে কোথায় গিয়ে জন্ম নেবে সেটা একটা মানুষ কি করে বলবে? হ্যাঁ, সেটাও বলে দেওয়া সম্ভব, কার্মিক, তার 9th হাউস, D64 কুণ্ডলী দেখতে হবে, D60 কুণ্ডলী দেখতে হবে, অনেকগুলো কুণ্ডলী আছে, এগুলো আরো ডেপথ অ্যানালিসিস। জ্যোতিষটা এইটুকু সাবজেক্ট নয়, জ্যোতিষটা একটা বৃহৎ সমুদ্র, মানে সমুদ্র শাস্ত্র বলা হয়, এর কোনো সীমা নেই, এর কোনো শেষ নেই, সারা জীবন পড়াশোনায় করে যেতে হবে আলটিমেট। এতটা বলা সম্ভব, অবশ্যই বলা সম্ভব। আচ্ছা, এবারে বলুন, সেটা হচ্ছে আপনি পাস্ট লাইফ বিশ্বাস করেন? অবশ্যই, মানে আমরা প্রত্যেকে এর আগেও জন্মেছি, এর আগেও কর্ম করেছি, এবং সেই অনুযায়ী আমরা এই জন্মের জন্মগ্রহণ করেছি। নিশ্চয়ই, ডেফিনেটলি। এটার মানে প্রমাণ কি? এটার প্রমাণ দেখুন, আমরা মানে ওই যে বলে না যে প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আজকে আমি যে প্রফেশনের সঙ্গে যুক্ত, আমি কেন এই প্রফেশনের সঙ্গে যুক্ত হলাম, আমার যে এত বড় ফ্রেন্ড সার্কেল, কেউ নেই, আমার যতগুলো ফ্রেন্ড সার্কেল, বাড়িরও কেউ নেই না, হ্যাঁ, বাড়ির কেউ নেই বলাটা ভুল, আমার মায়ের বাবা মানে আমার দাদু, তিনি ছিলেন এই প্রফেশনের সঙ্গে যুক্ত। এবারে ঘটনা হচ্ছে, আমার এত বড় ফ্রেন্ড সার্কেল, সবাই কেউ না কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যাংকের ম্যানেজার, কেউ আপনার কর্পোরেট সেক্টরে চাকরি করছে, কেউ আপনার কি বলবো ফটোগ্রাফির দিকে চলে গেছে, কেউ ব্যবসা করছে। তাহলে আমি কেন জ্যোতিষ লাইনে এলাম? ইনফ্যাক্ট আমি তো আগে ছিলাম না অ্যাস্ট্রোলজার, আমিও তো IBM এ চাকরি করতাম আগে, IBM এর চাকরি ছেড়ে তারপরে আমি জ্যোতিষ লাইনে এসেছি। তো কোনো না কোনো ক্ষেত্রে কি বলবো, মানে আগের জন্মে আমি কিছু এমন কাজকর্ম করেছিলাম যেটার সাথে জ্যোতিষের কানেকশন আছে, জ্যোতিষের কানেকশন থাকতেই হবে, নইলে হবে না। আপনার পূর্বজন্ম বলে দেবে যে আপনি এই জন্মে ঠিক কি হবেন বা কি হবেন না, এটা কিন্তু পূর্বজন্ম থেকে নির্ধারিত হবেই হবে। বাকিটা আমাদের হাতে কর্ম আছে, কিন্তু ভাগ্য কিন্তু আগে থেকে সেট, যে এই মানুষটা নেক্সট জন্মে গিয়ে এইটা হবে। আচ্ছা, কিন্তু মানে এর তো কোনো প্রুফ নেই যে এক্স্যাক্টলি এই মানুষটা আগের জন্মে এটা ছিল। না, প্রুফ বলতে গেলে দেখুন, এখন অ্যাস্ট্রোলজি নিয়ে আরো ডেপথ অ্যানালাইসিস করতে হবে। অ্যাস্ট্রোলজি পারে না এমন কিছু নেই, ঠিক আছে? তাহলে আপনি একটা জিনিস ভাবুন না, অ্যাস্ট্রোলজি যারা বানিয়েছে, যারা তৈরি করেছে, তারা কি করে সবকিছু তৈরি করলো আপনি বলুন তো? মানে তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা শুধু আকাশের দিকে চেয়ে থেকেছে যে কোন নক্ষত্র, মানে তাদের ভাবুন, তাদের অবজারভেশন পাওয়ারটা একবার ভাবুন, যে এই যে নবগ্রহ, এই নবগ্রহ কি করে কাজ হয়, কি করে ঘুরছে, কি রাশি, কি নক্ষত্র, আমরা তো এখন জাস্ট পঞ্জিকা দেখছি। বা আমাদের যে যখন আমি অ্যাস্ট্রোলজি শেখা স্টার্ট করেছি, এটাও সত্যি, এত মোটা মোটা পঞ্জিকা আজকে আগে অ্যাডভান্স কি করে লিখে ফেলতে পারছে, দিচ্ছে যে অমুক দিন একাদশী, অমুক দিন অমাবস্যা, অমুক দিন গ্রহণ লাগবে, অমুক দিন উল্কা পড়বে, ধূমকেতু ইত্যাদি, কি করে বলা সম্ভব? আগে 1950 সালে তো, মানে 1950 সালে যতদূর আমি যদি ভুল না বলে থাকি, সেই টাইমে মনে হয় নাসা মনে হয় তখন থেকে মনে এসেছিল। তার আগের থেকে বামুন ঠাকুররা কি করে বলে দিত নবগ্রহের নাম? যখন পুজো পাঠ করতো, তখন পুজো পাঠের মধ্যে মন্ত্র উচ্চারণের সময় কি করে নবগ্রহের নামটা নিত? তাই তো, এটা তারা কি করে বলতো যে অমুক সময় পূর্ণিমা, অমুক সময় অমাবস্যা, অমুক রাত্রিবেলায় পূর্ণিমা লাগতে চলেছে, অমুক সকালবেলায় অমাবস্যা লাগতে চলেছে, এতদিন থাকবে, মানে সরি এতক্ষণ থাকবে, অমুক সময় অমাবস্যা ছেড়ে যাচ্ছে, তারপরে আবার শুক্লপক্ষের প্রতিপদ আরম্ভ হতে চলেছে। কি করে বলছে? তাহলে এটা তো গণনা, তখন তো কোনো অ্যাপও ছিল না, সফটওয়্যারও ছিল না, আলটিমেট কিছুই ছিল না, ইনফ্যাক্ট ভালো টেলিস্কোপও ছিল না, কিছুই ছিল না। তারা কি করে এগুলো লিখে গেছেন আপনি বলুন? এটা পুরোটাই ম্যাথমেটিক্স, পুরোটাই অঙ্ক, পুরোটাই গণিত শাস্ত্র, ম্যাথমেটিক্স। ওই যে একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন পার্ট, সেকেন্ড হচ্ছে ফলিত জ্যোতিষ, প্রেডিকশন পার্ট। তাই ফলিত জ্যোতিষ মানে কি, একটা মানুষ বা একজন অ্যাস্ট্রোলজার তার জীবনের যা কেস করলো আর কি, কেসগুলো দেখলো, সেগুলোর অ্যান্সারের ওপর ডিপেন্ড করে আবার তারপরের কিছু তৈরি হচ্ছে নাকি? সে তার কিরকম কর্ম করছে। আচ্ছা, মানে একটা মানুষ জন্মগ্রহণ করেছে, সে কিরকম কর্ম করছে, কর্মের ওপর বেস করে তার নেক্সট জন্মটা হবে। সে একটা তো কর্ম করেছিল আগের জন্মে, সেই মানে সেই কর্ম অনুযায়ী প্লাস মাইনাস হয়ে সে আবার জন্মগ্রহণ করেছে। এবারে এই যে জন্মটা সে পেয়েছে, এবারে সে কর্মটা কি করছে আলটিমেট, তাকে তো কর্মটা মন দিয়ে করতেই হবে। কর্মটা সে যদি মন দিয়ে না করে, তাহলে কিন্তু সাকসেস অসম্ভব ব্যাপার। সে হয়তো ভাবছে আমাকে জ্যোতিষী বলে দিয়েছে, আমার একাদশভাবে অমুক গ্রহ বসে আছে, আমার কোনো চাপ নেই, আমি বসে আছি, চাকরি পেয়ে যাবো, বিজনেস আমার হয়ে যাবে, কিন্তু অসম্ভব। চেষ্টা করে যেতেই হবে, চেষ্টা না করলে কোনো দিনের জন্য কোনো কিছু হয়ে ওঠে না।
পড়াশোনা করতেই হবে, পরীক্ষা দিলে তো মানুষের পাস করবে, পরীক্ষা যদি সে নাই দেয় তাহলে আলটিমেট কি লাভটা হলো, বলবে অ্যাবসেন্ট, সেম ক্লাসে থাকো। আচ্ছা আমাকে একটা জিনিস বলুন, এটা তো কিছুটা আমি রাশি সম্বন্ধে বললেন, রাশির পজিশন দেখে সবকিছু হয়, লগ্ন কতটা এফেক্ট করে মানুষের উপর? দেখুন, লগ্ন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আমাদের অ্যাস্ট্রোলজিতে। তার কারণ আমরা যখনই কোনো মানুষের জন্মছক বিচার করি সর্বপ্রথম আমরা দেখি লগ্ন মানে অ্যাসেন্ডেন্ট। তাহলে লগ্নাধিপতিকে স্ট্রং থাকতে হবে। কেন বলছি এই কথাটা? আমরা যখন কোনো একটা বাড়ি বানাই আমরা কিন্তু আগে ভিত করি, এখন তো কলম দিয়ে হচ্ছে, আগে তো ভিত হতো। তো ভিতটা কিন্তু খুব কনক্রিট করে আগেকার দিনে সবকিছু বানানো হতো, এখন কলম দিয়ে তৈরি করা হচ্ছে, যাতে কলমের উপরে 10 তলা ভিতই, আলটিমেট সেটাও ভিত, এই 10 তলা বিল্ডিং কি 20 তলা বিল্ডিং দাঁড়িয়ে থাকবে, মানে ভিতটাকে স্ট্রং করতে হচ্ছে। ঠিক তেমনই অ্যাস্ট্রোলজিতে লগ্ন হচ্ছে মানে একটা গোটা জন্মছকের ভিত। তার কারণ লগ্ন যদি উইক হয় প্রবলেম, লগ্ন যদি স্ট্রং থাকে তাহলে নো প্রবলেম। কেন এটা স্ট্রং লগ্ন কোনগুলো আর উইক লগ্ন কোনগুলো? সব লগ্নই স্ট্রং, সব লগ্নই উইক। আমি এটা এবারে বুঝতে হবে লগ্নাধিপতি বসে আছে কোথায়। সাপোজ মেষ লগ্ন, মেষ লগ্নের অধিপতিকে মঙ্গল, মেষ মানে কি আপার হাউস অফ মার্স। মেষ এবারে মঙ্গলের তো আরেকটা ঘর আছে বৃশ্চিক, বৃশ্চিক মানে কি লোয়ার হাউস অফ মার্স। এবারে ঘটনা হচ্ছে লগ্নাধিপতি বসে আছে কোথায় সেটা আমাকে দেখতে হবে। ধরুন মেষ লগ্নের জাতক বা জাতিকা, তার লগ্নাধিপতি লগ্নেই বসে আছে মানে স্ট্রং। আচ্ছা, এবারে দেখতে হবে লগ্নাধিপতি যদি মকরে বসে থাকে, মানে মকর রাশিতে মঙ্গল কিন্তু তুঙ্গস্থ হচ্ছে, মানে সে কিন্তু তার একদম 100% ফলটা সে কিন্তু দিচ্ছে। আর মেষ লগ্ন মানে অগ্নিকারক একটা এলিমেন্ট সেখানে, আর মঙ্গল নিজেও একটা অগ্নিকারক গ্রহ, তো মঙ্গল মেষ রাশিতে ভালো ফল দেয়। তো লগ্নাধিপতি লগ্নে বসে আছে খুবই ভালো, আবার লগ্নাধিপতি 10ম ভাবে বসে আছে সেটাও কিন্তু খুব ভালো, মানে স্ট্রং কিন্তু অটোমেটিক হয়ে গেল। আবার দেখুন মেষ থেকে যদি আমরা কাউন্ট করি পঞ্চম ভাব, পঞ্চম ভাব মানে হচ্ছে সিংহ, মেষ বৃষ মিথুন কর্কট সিংহ, এই যে পঞ্চম ভাব সেটা কিন্তু সিংহ রাশি। সিংহ কিন্তু একটা অগ্নিকারক একটি রাশি, এবং সেখানেও যদি মঙ্গলের অবস্থান হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তার লগ্ন কিন্তু স্ট্রং হয়ে গেল। কারণ অগ্নিকারক গ্রহ যখন অগ্নিকারক রাশিতে যাচ্ছে বা তার সক্ষেত্র ফল সে দিতে পারছে, বা সে যখন তুঙ্গস্থ জায়গাতে যাচ্ছে, মানে সে যখন মকর রাশিতে যাচ্ছে সে কিন্তু তুঙ্গস্থ হচ্ছে মঙ্গল, সে কিন্তু তখন ভালো ফল দিতে পারছে। তার মানে বুঝতে হবে লগ্ন কিন্তু স্ট্রং। এবারে দেখতে হবে কত ডিগ্রি পেয়েছে, নানা ইত্যাদি ইত্যাদি। তাছাড়া এবার আপনি যদি বলছেন উইক কাকে বলে, ধরুন লগ্নাধিপতি, ধরুন মঙ্গল মেষ লগ্ন, লগ্নাধিপতি মঙ্গল কর্কটে বসে আছে, হয়ে গেল উইক। কেন? কর্কট মানে কি জলতত্ত্ব, এবং কর্কটকে বোঝাচ্ছে সমুদ্র। বৃশ্চিকও জলতত্ত্ব, কিন্তু সেটা বোঝাচ্ছে পুকুর বা পন্ড বা ঝিল। কর্কটটা অনেক বড়, হ্যাঁ কর্কটটা না, যেহেতু ওটাকে আপনি বললেন সমুদ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে। এবারে ঘটনা হচ্ছে অগ্নিকারক গ্রহ সে যখন কর্কট রাশির মতন একটি জলতত্ত্বে যখন প্রবেশ করছে তার মধ্যে সেই তেজ নিউট্রালাইজ হয়ে যাবে, কখনোই সেই তেজ থাকবে না। তার মানে বুঝতে হবে মেষ লগ্নের জাতক জাতিকাদের যদি কর্কট লগ্নাধিপতি, হ্যাঁ যদি কর্কটে যদি অবস্থান করে বুঝবেন বুকে ব্যথা, বুকে কফ বসে গেছে, ঠান্ডা লেগে গেছে, একটুতেই মাথা ব্যথা, দেখবেন একটুতেই কিছুটা কিছু মেডিসিন খাচ্ছে। আর বৃষদের ক্ষেত্রে বৃষ লগ্ন না, যদি বৃষ রাশি হয় তার যদি কর্কট লগ্ন পড়ে, আচ্ছা কর্কট লগ্ন বৃষতে, দেখুন লগ্নাধিপতি কর্কট লগ্ন, না মানে কর্কট লগ্ন কি জারি হবে তারই একটু ঠান্ডার ব্যাপার থাকবে বলছেন? না ওরকম কোনো জলের রাশি না, ওরকম কোনো ব্যাপার না। এই যে আপনি যে আমাকে প্রশ্নটা করলেন যে কর্কট লগ্নের যদি বৃষ রাশিতে থাকে, কর্কট লগ্নের অধিপতি চন্দ্র, চন্দ্র কিন্তু বৃষ রাশিতে মূল ত্রিকোণ হয়, তার মানে কি সে ভালো। আচ্ছা, এবং কর্কট লগ্ন থেকে বৃষ কিন্তু একাদশ ভাব, একাদশ ভাব মানে হচ্ছে আয়, উন্নতি, সাফল্য, এভরিথিং। মানে আমি ছোটবেলা থেকে পড়াশোনা করলাম, চাকরি করলাম, বিয়ে করলাম, সংসার করলাম ইত্যাদি ইত্যাদি, টোটাল সাফল্যটা একাদশ ভাব কিন্তু বলে দেবে। তার মানে লগ্নাধিপতি যখনই একাদশ ভাবে যাবে বুঝতে হবে লগ্ন কিন্তু ডেফিনেটলি স্ট্রং। এবার ইকুয়ালি ধরে রাখুন যে এই যে সিম্বল গুলো হয়, আমি ধরে নিলাম মীন রাশি, তো সেটাও তো জলের, মাছ তো জলের জিনিস। হ্যাঁ, কিন্তু ওখানে তো দেখতে হবে যে কম জলে দুটো মাছ লাফালাফি করছে, মানে কি একটা মাছ এই দিকে একটা মাছ এই দিকে, অল্প জলে মাছ ছটফট করছে। এবারে মেষ লগ্নের অধিপতি ধরুন মীন রাশিতে বসে আছে, দেখবে যেন এই ভালো এই মন্দ, এই ভালো আছে এই খারাপ আছে, সবসময় আপস এন্ড ডাউন থাকবে, অল টাইম দ্বন্দ্বের মধ্যে থাকবে। দেখুন দ্বন্দ্ব কিন্তু খুব নেগেটিভ একটা ব্যাপার, সে সিদ্ধান্ত আলটিমেট নিতেই পারছে না। এই যে প্রত্যেকটা রাশিকে যদি আমরা ধরি অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই একটা ভাবে ক্লাসিফিকেশন করতে পারি। দ্বিতীয়ভাবে আমরা ক্লাসিফিকেশন করতে পারি চর স্থির দ্বৈত। আচ্ছা, ঠিক আছে। আবার আরেক দিক দিয়ে করতে পারি সম বিষম। সম বিষমটা
পরের বিষয়। তো অগ্নিপৃথ্বী বায়ু চলার পরে আমরা আসি চর, স্থির এবং দ্বৈত। মেষ হচ্ছে চর, তারপরে হচ্ছে আপনার বৃষ, সেটা হচ্ছে স্থির, তারপরে হচ্ছে মিথুন, দ্বৈত রাশি। এইভাবে আমরা ক্লাসিফিকেশন করি। মীন রাশি সেটা কিন্তু দ্বৈত রাশি, চর স্থির দাত্তক, চর স্থির এই করে করে দেখুন। মীন কিন্তু দ্বৈত, মানে সে ভাবছে কি করব, ইয়েস নো, ইয়েস যাবো কি যাবো না, মানে কি করবো আমি, সে নিজেই বুঝতে পারছে না, অতএব সমস্যা। লগ্নাধিপতি, আরেকটা কথা বলে রাখি, লগ্নাধিপতি যদি কোনো রকমভাবে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবে চলে যায়, তার মানে বুঝতে হবে মারক। আচ্ছা, মারক মানে নেগেটিভ জায়গা। লগ্নাধিপতি ষষ্ঠ ভাবে যাওয়া মানে খারাপ, সে তুঙ্গস্থ হোক, সক্ষেত্র হোক, হোয়াটএভার, অষ্টম ভাবে চলে গেল প্রবলেম, বাধা বাধা বাধা। আমি এরকমও দেখেছি মাধ্যমিকের স্টার, উচ্চ মাধ্যমিক স্টার, গ্র্যাজুয়েশনে গিয়ে ফেল, গ্র্যাজুয়েশনে গিয়ে অনার্স কেটে গেছে, লগ্নাধিপতি অষ্টম ভাবে বসে আছে। মানে সে ওই মাধ্যমিকের পরেই ফলটা এবার বদলাতে শুরু বাবা করলো। হ্যাঁ, যেই শনির দশা ঢুকলো, শনি অষ্টম ভাবে বসে আছে, সেই টাইমে হয়তো গ্র্যাজুয়েশন নিয়ে পড়াশোনা করা শুরু করেছিল, হয়ে গেল সমস্যা। না, এটা তো সত্যি কিছু করার নেই। কিচ্ছু উচ্চ করার মাধ্যমিক নেই। দেওয়ার পর 2 বছর বসে থাকবো যে শনি এখন ঢুকেছে, শনি বেরিয়ে যাক তারপরে আবার শুরু করবো গ্র্যাজুয়েশন, এটা তো হবে না। সেই ছেলে মাধ্যমিকের স্টার, উচ্চ মাধ্যমিকের স্টার, সায়েন্সের ছাত্র হোক বা কমার্সের যাই হোক না কেন, সে গ্র্যাজুয়েশনে গিয়ে দেখা যাচ্ছে সে অনার্স কেটে গেছে। কিন্তু একটা সময় পর মানে ভাবলে হয় না যে এগুলো এত যদি মানুষ ভাবে বা এতগুলো জিনিস নিয়ে যদি মানুষ চিন্তা করে, মানুষ আরো আস্তে আস্তে বেশি একটু কুসংস্কারচ্ছন্ন হয়ে যাবে, নাকি তার থেকে সব ভুলে গিয়ে কাজ করে যাওয়া ভালো? দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে নিজের প্রতি একটা মানে কনফিডেন্স, যে যেটা আমি করছি এটা ঠিক করছি। এবারে আমি ঠিক করছি না ভুল করছি সেটা কিন্তু নিজেকে প্রশ্ন করা উচিত। প্রতিদিন রাত্রিবেলায় উত্তম কুমার আজকে এমনি এমনি উত্তমবাবু হয়নি, উনি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু উনি রোজ প্র্যাকটিস করতেন। তিনি বিশাল উচ্চকোটি মার্গের একটি মানুষ, নইলে উনাকে এমনি এমনি বলা হয় না ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো কথা হচ্ছে সেটাই, যে আপনাকে বা আমাকে বা প্রত্যেকটা মানুষকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কিসের জন্য সুইটেবল, আমি কিসের যোগ্য, আমি কি আর্টস নিয়ে পড়বো, আমি কি ইতিহাসটা বেশি ভালোবাসি, নাকি আমার বন্ধু বান্ধব ফিজিক্স অনার্স নেবে বলে আমাকে সায়েন্স নিতে হবে, নাকি আমার মা বাবা বলেছে ব্যবসা তুমি করতেই হবে। না, এইভাবে হয় না। একটা অ্যাস্ট্রোলজার কি পারে, সঠিক গাইডলাইন, যে আপনার কিন্তু পঞ্চম ভাবে অমুক গ্রহ বসে আছে, আপনি কিন্তু আর্টস নিয়ে পড়াশোনা করুন। মা বাবা সায়েন্সের জন্য চাপ দিচ্ছে, সায়েন্সে যাবে না, গেলে আলটিমেট কিছু হবে না, প্রবলেম। তুমি নিজেকে পরে দোষ দেবে যে আমি ইতিহাস বা নিয়ে পড়াশোনা করতে পারতাম, আমি রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারতাম। ওইভাবে নিজেকে বারে বার প্রশ্ন করতে হবে, প্র্যাকটিসে থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে, সকালে ঘুম থেকে উঠতে হবে প্রপার টাইমে। এমন নয় যে 9টার সময় উঠলাম, 11টায় উঠলাম, না, একটা প্রপার টাইমে উঠতে হবে। মানে এই নয় যে আমি বলছি 4টার সময় ওঠো, 5টার সময় ওঠো, 6টার সময় ওঠো, কিন্তু ওই টাইমেই ওঠো। 6টা আজকে 6টা কালকে 8টা এই করলে কিন্তু কোনোদিনও মানে কি বলবো, মানে দোনামোনা হয়ে যাবে, ফ্লাকচুয়েট হয়ে যাবে, এইভাবে কোনো কাজ হয়। তাহলে বলছেন কি আর্লি রাইজিংটা সবসময় উচিত, সকাল সকাল ওঠা উচিত? ডেফিনেটলি, আমাদের ঋষিমুনিরা তাই বলে গেছে যে সকাল সকাল ঘুম থেকে ওঠো, সকালবেলা সকাল ঘুম থেকে উঠে। আজকে ধরে রাখুন যারা সত্যি অনেক রাত পর্যন্ত কাজ করছে বা যাদের হয়তো নাইট ডিউটি চলছে, তাদের পক্ষে তো সকালে ওঠা সম্ভব হয়েছে, স্নানকাল পাত্র, কিছু করার নেই। আজকে কোনো মানুষ যখন নাইট শিফটে কাজ করছে, সে সারা রাত অক্লান্ত পরিশ্রম করছে, কথা বলছে, কাজ নিচ্ছে, কল রিসিভ করছে, এক্সেট্রা। সে যখন সকালবেলা বাড়ি আসছে, সে তখন ভাবছে আমি এবার ঘুমোবো, কিছু করার নেই, তখন তাকে সেই টাইমেই ঘুমোতে হবে, তার বডি কিন্তু নিয়ে নেবে। এই হচ্ছে মানে ব্যাপারটা কি, সে কিন্তু কন্টিনিউ এই কাজটাই ফলো আপ করে আসছে, যে বছর বছর হয়ে যাচ্ছে সে রাত্রিবেলায় কাজ করে, সকালবেলায় ঘুমোয়, দুপুরবেলায় ব্রেকফাস্ট করে, কথার কথা এক্সাম্পল দিয়ে বললাম, বা দুপুরবেলায় সে খাবারটা খায়। এই হচ্ছে কি ব্যাপার। কিন্তু সে যদি মনে করে যে আজকে আমি 1 মাস নাইট শিফটে কাজ করলাম, তারপরে আমি চলে যাবো মর্নিং শিফটে, তার কিন্তু লাইফে প্রবলেম টুকিটাকি আসবে, কারণ টাইম লাগে না সব কিছুতে। পুজো করাটা বা নিত্য পুজো করাটা বলছেন এটা কাজে লাগে? নিত্য পুজো তো করতেই হবে এবং ডেফিনেটলি এটা কাজে লাগবে, 100% কাজে লাগবে। তো এইটা নিয়ে আমাদের দর্শক বন্ধুদের যদি আপনি কোনো টিপস দেন যে ভালো থাকার জন্য কি করা উচিত, কি রিচুয়াল পালন করা উচিত প্রত্যেকদিন? ভালো থাকার জন্য আমি আমার দর্শক বন্ধুদেরকে একটা টিপস অতি অবশ্যই দেবো, সেটা হচ্ছে প্রত্যেক সোমবার 5টা অক্ষত বেলপাতা আপনারা নেবেন। 5টা অক্ষত বেলপাতা নিয়ে শিবকে দেবেন। মানে আগে প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই কালো শিবলিঙ্গ আছে, এক হাতের মোটামুটি একটা কালো শিবলিঙ্গ বাড়িতে আপনারা রাখবেন। প্রত্যেক সোমবার শিবকে স্নান করাবেন। ওং নমঃ শিবায় এই মন্ত্রটা, সিম্পল মন্ত্র, ওং নমঃ শিবায় এই মন্ত্রটা আপনারা 3 বার পাঠ করবেন এবং শিবকে ভালো করে স্নান করাবেন। স্নান করার পরে একটা সাদা
ছোট একটা সাদা কাপড় নিয়ে শিবকে মুছবেন এবং তারপরে 5টা অক্ষত বেলপাতা নেবেন এবং সেটা শ্বেত চন্দন দিয়ে শিবকে অর্পণ করবেন এবং ওং নমঃ শিবায় এই মন্ত্রটা জাস্ট 3 বার বলবেন। এতে আপনারা অনেকটা ভালো থাকবেন, এটা একদম শিওর। কারণ শিব পুজো যে কেউ করতে পারে, শিব নিয়ে কোথাও কোনো প্রবলেম নেই। এবং সোমবার দিন পারলে নিরামিষ খাবেন, ভেজ। সোমবার দিন বলছেন নিরামিষ খেতে পারলে খুব ভালো হয়। এবারে যাদের পক্ষে একদমই সম্ভব না তারা ঠিক আছে ননভেজ খাবে, আর কিছু তো করার নেই, কিন্তু চেষ্টা করা উচিত যে নিরামিষ খাওয়া। এবং অক্ষত বেলপাতা মানে ছেঁড়া ফাটা ফুটো এই টাইপের যেন না থাকে। যদি দেখা যায় যে বেলপাতা 10-12টা বেলপাতা আপনি মার্কেট থেকে নিয়ে এসছেন, দেখা যাচ্ছে 2টো আছে অক্ষত, 2টোই দেবেন, দরকার নেই 5টা, 2টোই দেবেন। 5টা পেলে ভালো, নইলে একটা থাকলে অক্ষত মানে কি যেন 3টে পাতা থাকে, 3টে পাতা ফুটো ফাটা না, পোকা না 3টে পাতাই থাকবে, ফাটা ফুটো ছেঁড়া যেন কিচ্ছু যাতে না থাকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ। ফাইন। এবারে বলুন এইটার জন্য যে টাকাটা খরচ হচ্ছে, মানে হতে পারে সেটা 30 টাকার দুধ গেল কি 10 টাকার বেলপাতা গেল, সেই টাকাটা যদি কোনো একটা গরিব মানুষকে বা গরিব বাচ্চাকে খাওয়ানো হয়, তাতে কি ভগবান খুশি হবে না? অবশ্যই খুশি হবে। তাহলে কোনটা মানুষ করবে? দুটোই করবে। আর দুটো করলে 30-60 টাকা হয়ে গেল তো। না, ব্যাপারটা সেটা না। আমি তো বলছি না যে শিবকে প্রতিদিন দুধ দিতে হবে, আমি তো বলছি জাস্ট জল ঢালতে হবে। 1 ঘটি জল দিলেই শিব ঠাকুর খুশি, আশীর্বাদ করে দেবে, কোনো সমস্যা নেই। এমনিতেই তিনি ভোলে বাবা, কোনো প্রবলেম নেই। শিবকে ডাকতে গেলে মানে শিবকে ডাকা সব থেকে ইজি, মানে সেই অর্থে ইজি না, আমি কথার কথা এক্সাম্পল দিয়ে বলছি। মানে শিব ঠাকুর সবসময় সে বসেই আছে মানুষকে কিছু না কিছু দেওয়ার জন্য। ঈশ্বর সবসময় বসে, মানে ঈশ্বর চায় যে আমিও যেন সেরকম একটা ভালো ভক্ত পাই। সেরকম যদি কোনো ভালো ভক্ত শিব ঠাকুর পায়, শিব ঠাকুর ভরে দেবে তাকে, কেন দেবে না? কর্মটা তো মন দিয়ে করতে হবে, কর্মটা মন দিয়ে করবো, তার সঙ্গে সঙ্গে গরিব মানুষদেরকে হেল্পও করব কম বেশি আমার নিজের সামর্থ্য অনুযায়ী, এবং তার সঙ্গে সঙ্গে যে যার নিজের উপাসকের পুজো করবে। সে শিব হতে পারে, বিষ্ণু হতে পারে, কৃষ্ণ হতে পারে, কালী, তারা যে কেউ হতে পারে, তাতে তো কোথাও কোনো সমস্যা নেই। প্রত্যেক মাসে একটি করে কি মন্দির অবশ্যই যাওয়া উচিত? আমি তো প্রত্যেক মাসে কেন, আমি তো প্রতি সপ্তাহে যাওয়া উচিত। তাহলে কি নিজের নেগেটিভ এনার্জি গুলো অনেকটা নিউট্রালাইজ হয়? 100 বার হবে, কেন হবে না? আপনার মধ্যে তো অরা আছে, নেগেটিভ অরা আছে। অরাটা এই যে কলিযুগে বলছে একটা মানুষের মধ্যেই ডেভিল থাকে, আবার সেই মানুষটার মধ্যে ঈশ্বর থাকে, মানে পজিটিভ নেগেটিভ দুটোই আছে। আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে নেগেটিভকে যত পারো বডি থেকে বের করে দাও। নেগেটিভ যত বডি থেকে বেরিয়ে যাবে তত পজিটিভ এনার্জাইজড হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি প্রতি সপ্তাহে 5 মিনিটের জন্য যাই না মন্দিরে, ঘুরেই আসি না, কি প্রবলেম? আমি বলছি না যে মন্দিরে গিয়ে ধ্যান করতে, আমি বলছি না যে মন্দিরে গিয়ে 1 ঘন্টা বসে থাকতে। আমি গেলাম মন্দিরে, আমি একটু মাকে প্রণাম করলাম, একটু শিব ঠাকুরকে প্রণাম করলাম, একটু নন্দী মহারাজকে প্রণাম করলাম, চলে এলাম। এটাকে নেশা তৈরি করতে হবে, সাধনা করতে হবে। পুজোর এই যে মানুষ বলে না আমি এই নেশা ছাড়া থাকতে পারি না, চা ছাড়া থাকতে, ঈশ্বরের প্রতি ভক্তি এটা হচ্ছে সব থেকে বড় নেশা। বেঁচে আছি এটাই তো সব থেকে অদ্ভুত ব্যাপার, আমি বেঁচে আছি। তাহলে বেঁচে আছি কার জন্য? উনার জন্য, ঈশ্বরের জন্য। উনি বাঁচিয়ে রেখেছেন, কেন বাঁচিয়ে রেখেছেন? আমার কর্ম বাকি আছে, কর্মটা আমাকে করতে হবে, আপনাকে করতে হবে, সবাইকে করতে হবে। তাহলে কি কর্ম করব? প্রবলেম হচ্ছে, যাও মন্দিরে, যাও মন্দিরে কি ঈশ্বরের সাথে সামনে দাঁড়াও। নিজেকে যদি আপনি ঈশ্বরের কাছে সমর্পণ করতে না পারেন, ঈশ্বর আপনাকে নেবে না। ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ পুরোপুরি করে দিতে হবে। আমি আর কিছু বুঝতে পারছি না, আমি কি করবো বুঝতে পারছি না, তুমি আমাকে পথ দেখাও। ভগবান পথ দেখাবে, গ্যারান্টি হবেই হবে, হতে বাধ্য। বাহ, ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে এতক্ষণ কথা বলে, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, এবং কি কি করা উচিত আমাদের প্রত্যেক দিন, কি করা উচিত নয় সেগুলোও জানলাম। আপনি অনেক ভালো গাইড করলেন। ভবিষ্যতেও আপনার হাতে টাইম থাকলে অবশ্যই আমরা বসবো এরকম পডকাস্টে, আরও অনেক কিছু, অনেকগুলো নতুন দিক জানবো। আর আপনাদের অর্থাৎ আমার দর্শক বন্ধুদের বলছি, আপনারা যারা যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, এবং কি ধরনের প্রোগ্রাম দেখতে চাইছেন অথবা আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান। কিন্তু যাওয়ার আগে আপনার কাছ থেকে আর একটা টিপস নিয়ে বিদায় নেব, যে আপনার মতে ভালো থাকার কি রেমেডি? ভালো থাকার রেমেডি হচ্ছে সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে নিজের মা বাবার সেবা করা। নিজের মা বাবা সেবা না করে কেউ যদি মনে করে যে আমি ডেলি মন্দিরে গিয়ে বসে থাকবো, কাজ কলা কিচ্ছু হবে না। আগে নিজের মা বাবা, প্রথম গুরু হচ্ছে আমাদের কাছে আমাদের মা, দ্বিতীয় গুরু হচ্ছে পিতা বাবা। তো প্রথমেই আমাদের প্রত্যেকের উচিত নিজের মা বাবার সেবা করা এবং নিজের ফ্যামিলির সেবা করা, এবং নিজে যাতে ঠিক মতন চলা যায় তার জন্য যা যা করণীয় ঠিক তাই তাই। যেরকম ডিসিপ্লিনে থাকা, ঠিক মতন শরীরচর্চা করা, সে জিম করুক, চাই প্রাণায়াম করুক, চাই সুইমিং করুক, যাই হোক না কেন, শরীরচর্চা মোটামুটি একটা করা। এবং তার সাথে সাথে আমি বলবো শরীরচর্চার মধ্যে সে জিম করুক, সুইমিং করুক, প্রাণায়াম যেন অতি অবশ্যই করে, মিনিট 15 হলেও। এবং নিজের কর্মে সে যেন অটুট থাকে,
এবং কোনটা ঠিক কোনটা ভুল সেটা জন্য সে প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করে, কারণ নিজেকে প্রশ্ন করলেই কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সারটা বেরোবে। ওই জন্য নিজেকে সময় দিতে হবে প্রত্যেকটা মানুষকে প্রত্যেক দিন কিছুক্ষণের জন্য, তাহলে সে বুঝতে পারবে কোনটা গুড কোনটা ব্যাড। এইভাবেই প্রত্যেকটা মানুষকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরকে সদা সর্বদা ডেকে যেতে হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।